স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছে আমি শাবনাম আজিম। রাজনীতিতে আবারও নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে খুব শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা নিয়ে আসছে বিএনপি। সরকার বরাবর বলে আসছে বর্তমান সংবিধান অনুসারে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতির মাঠে নানা আলোচনা নিয়ে আজ কথা বলবে একাত্তর সংযোগে এবং আজ আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টি, আছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আছেন বি এম মোজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একাত্তর সংযোগ। এবং দর্শক, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন, ফোনে আপনাদের প্রশ্ন জানাতে পারেন এবং একই সাথে মতামত জানাতে পারেন। যেখান থেকে শুরু করেছি সেখানেই যদি প্রথম আসি, এবং প্রথমে আসলে আমি শামসুজ্জামান দুদু আপনার কাছেই আসতে চাই যে অনেকদিন যাবতে আমরা শুনছিলাম যে বিএনপি সহায়ক সরকারের একটি রূপরেখা নিয়ে আসতে যাচ্ছে, এবং অবশেষে আমরা যে তথ্যটি পেলাম যে ঈদের পরে আসবে এবং এ মাসেই নাকি সরকারের এই সহায়ক সরকারের রূপরেখাটি আসতে পারে বা ঘোষণা করার একটি বিষয় আছে। কি থাকতে যাচ্ছে এই বিএনপি সহায়ক সরকার, তা যদি একটু বলেন। জি, ধন্যবাদ। আমাদের টেলিভিশনের সামনে, পর্দার সামনে যারা আছেন দেশে বিদেশে, সবাইকে ঈদ উত্তর শুভেচ্ছা, ঈদ মোবারক। যে আপনার যে প্রসঙ্গটি প্রশ্ন আকারে উত্থাপন করেছেন, বলেছেন, জানতে চেয়েছেন, সেটা আসলে ঈদের আগে থেকেই আলোচনাটা আছে যে ইলেকশনটা সংবিধানের আওতায় নাকি সবাই মিলে আলোচনার মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন, যেটা 5 জানুয়ারি করা সম্ভব হয়নি, সেটা করা যাবে কিনা, এই ধরনের একটা কৌতূহল। যেহেতু আমাদের অতীত আলোচনায় ওই প্রসঙ্গটি বারবার 5 জানুয়ারি নির্বাচনটা এসেছে। তো আমরা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের মধ্য দিয়ে এটা দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়েই বর্তমান যে আওয়ামী লীগ বা 14 দল ক্ষমতায় আছে, সেটি তাদের ওই তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরে যেহেতু কোর্টের একটা বিধান ছিল, সেই বিধানটি হচ্ছে তত্ত্বাবধায়কটা সাংবিধানিক একটা সংঘর্ষ সৃষ্টি করে। জি, এটা একটা মানে কোর্টের বক্তব্য ছিল। যদি এটা আমরা মনে করি না, আমরা মনে করি যে এই রায়টি বা এই কোর্টের এই ঘোষণাটি এটা উদ্দেশ্যমূলক, এটা মানুষের যে সেন্টিমেন্ট, গণতান্ত্রিক যে আন্দোলনের বিজয়, সেটাকে নস্যাৎ করা হয়েছে। তো সেখানে আরেকটি ওই রায়ের মধ্যে ছিল যে আরও 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থাপনাতেই হতে পারে, কিন্তু বর্তমান যে সংসদ, অর্থাৎ 14 দলের যে সংসদ, সেই সংসদ এই রায়ের পূর্ণাঙ্গ, এখানে একটা উল্লেখ ছিল রায়ের মধ্যে, সংসদে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এই রায়ের 2টি নির্বাচনের যে ঘোষণা, সেটাকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার থাকছে না, এই প্রসঙ্গটিতে তারা পাশ করার পরে সংঘাতটা তারপরে থেকে শুরু হয়। আওয়ামী লীগ কিন্তু যখন তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন আলাপ করেছে, তখন কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে, এমনকি 14 দলও, বিভিন্ন শরিক দলগুলো কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই বলেছে। এমনকি কোর্টের বিবেচনায় যে আইনজীবীদেরকে বন্ধু আইনজীবী হিসাবে কোর্ট আহ্বান করেছিল, তারাও কিন্তু সমান্তরালভাবে না, একটা বলা যায় সংখ্যাগরিষ্ঠ অংশ তত্ত্বাবধায়কের পক্ষেই ছিল। এবং আমাদের সর্ববিবেচনায় কিন্তু যখন যে দল ক্ষমতায় থাকে, সে দল সংবিধানকে আশ্রয় করে, এবং বিরোধী দল বিশেষত তখন ওই দলের বাইরেই তারা একটা অবস্থান, যেটা এবং এই বিষয়গুলো আসলে আমরা দেখেছি। না, এটা আমি কেন বলছি বিশ্লেষণটা, যে তার থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছে এটা মনে হয়নি। সেই কারণে আমরা বলেছি তত্ত্বাবধায়ক যেহেতু কোর্টের বিবেচনায় নাই, এটি আমরা বাদ দিয়ে আমরা সহায়ক সরকারের প্রস্তাবনা, সহায়ক সরকার গঠনের প্রক্রিয়াটা আমরা গত 1-1.5 বছর 2 বছর ধরে আমরা দলীয়ভাবে, 20 দলগতভাবে, বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা আমরা এটা করেছি, এবং যতদূর সম্ভব এই মাসে না হলেও খুব যথাশীঘ্র এটা আমাদের চেয়ারপারসন বা আমাদের দলীয় প্রধান, 20 দল শীর্ষ নেত্রী, উনি এটা প্রকাশ করবেন। জি, কি থাকছে
তার ভিতরে তো একটা খুব পরিষ্কারই, দলীয় সরকারকে আমরা উৎসাহিত করব না, এটা এই প্রসঙ্গটা যত সামনে এসেছে। এবং সেটি আমরা মনে করি যে আমাদের প্রস্তাবনার থাকবে যে আমরা যে প্রস্তাবটা যেরকম নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বলেছিলাম যে আলোচনাটা স্টার্ট করো, আলোচনার মধ্যে দিয়ে করা হোক, রাষ্ট্রপতি সেটা গ্রহণ করেছিলেন, আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছিলাম, যদিও শেষ পর্যন্ত ফলাফলটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। তা আমরা এই সরকারের কাছেই আহ্বান করেছি, শেখ হাসিনার কাছে আহ্বান করেছে এই বিষয়টি নিয়ে অনতিবিলম্বে একটি আলোচনা করা। সহায়ক সরকারের প্রস্তাবনা দেওয়ার পরও আমাদের সেই প্রস্তাবটা থাকবে, আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করা। আমরা যেটা দিচ্ছি সেটা চূড়ান্ত নয়, আলোচনার একটি দ্বার খোলার জন্য আসলে বিষয়টি। ফিরবো আমি আপনার কাছে, যদি আমি ফিরোজ রশিদ আপনার কাছে চলে আসি। আপনারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অসাংবিধানিক সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না জাতীয় পার্টি, এবং সহায়ক সরকারের বিষয়টি আসছে। আপনারা এই সহায়ক সরকার, বিএনপি যে সহায়ক সরকারটি দিতে যাচ্ছে, সেটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ, সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। আসলে যারাই যখন সরকার থাকে তারা সংবিধানটাকেই সামনে রক্ষা কবচ হিসেবে রাখে, এটা নিয়ম। আর যখন যারা বিরোধী দলে থাকে তারা গণতন্ত্রকে সামনে নিয়ে আসে। আর প্রশ্ন হচ্ছে গণতন্ত্র বড় না সংবিধান বড়, না দুটোকেই আপনি রাখবেন? গণতন্ত্র রাখতে হবে, সংবিধান রাখতে হবে দেশকে এগিয়ে নিতে হলে। জাতীয় পার্টি প্রথম থেকে একদম সেই 91 সাল থেকে আমরা প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে আসছি এ যাবৎ। শত বাধা বিপত্তি এবং কখনো ত্রিদলীয় ঐক্যজোটের মতানুযায়ী একটি সরকার হলো, শাহাবুদ্দিন সরকার, তারপরে তত্ত্বাবধায়ক সরকার রূপ নিল, কিন্তু এটা কোনোটার পক্ষে আমরা ছিলাম না। আমরা সবসময় বলেছি যে সংবিধান অনুযায়ী একটি নির্বাচন হবে, এবং এই যে কিছু লোক যারা অনির্বাচিত তাদের কাছে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে একটি নির্বাচন করা, যাদের দেশের প্রতি বা রাজনীতির প্রতি খুবই একটা কখনো ছিল না, ইন্টারেস্ট তারা থাকেনি, তার রাজনীতি ময়দানও ছিল না, মানে অভিজ্ঞতার বিষয়। হ্যাঁ, তারা ধরে এনে তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে তারা একটা নির্বাচন করার পরে দেখা গেল তারা দেশেই নেই। তাদের কোনো দায়বদ্ধতা জনগণের কাছে থাকে না। যে কোনো সরকার, বিএনপি যখন ক্ষমতা থাকে জনগণের কাছে দায়বদ্ধ থাকে, আওয়ামী লীগ থাকলে থাকে, যখন বিএনপি ক্ষমতায় নেই বা আমরা নেই, জনগণের কাছে দায়বদ্ধতা প্রত্যেকটি রাজনৈতিক দলের থাকে। কিন্তু এই যে যাদেরকে এনে আমরা বসাই, এদের কোনো দায়বদ্ধতা থাকে না সমাজের প্রতি বা কারোর প্রতি। তো সেটা আমরা বলেছি প্রথম থেকে, জাতীয় পার্টি যখন এই দুই দল বা সব দল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এক হয়ে গেছে, আমরা বলছি যে আমরা নির্বাচনে আসতেছি, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারটা অসাংবিধানিক, এটা আমরা মানি না। অবশেষে এখন সংবিধানে যেটা আছে যে একটি নির্বাচনকালীন সহায়ক সরকার থাকবে, সেটা কীভাবে থাকবে সংবিধানে স্পষ্ট আছে 119 ধারায়। আমাদের কথা যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই ব্যাপারে অনেক আলোচনা হবে। বিএনপি তাদের নির্বাচন কৌশল হিসেবে নিশ্চয়ই একটি বড় ফর্মুলা দেবেন কীভাবে আগামী নির্বাচনটা হতে পারে। আওয়ামী লীগ তাদের অবস্থানে থাকবেন। তা এইখানে আমাদের দেখার বিষয় যে এখন তো বার্গেনিং পয়েন্টে চলে আসবে, নির্বাচন যত কাছে আসবে সব বড় দলগুলোই বার্গেনিং পয়েন্টে চলে যাবে। তো আমরা জাতীয় পার্টি এগুলো নিয়ে কোনো চিন্তা করি না, আমরা নির্বাচনটাই আসল উদ্দেশ্য মনে করি, এবং সেই নির্বাচনে আমরা মনে করি যে সংবিধান অনুযায়ী যে নির্বাচন হয় এটা সবার জন্য ঠিক হবে, কারণ সংবিধানে যেটা থাকবে তার বাইরে তখন কেউ যেতে পারবে না। কিন্তু অসাংবিধানিকভাবে যখনই তত্ত্বাবধায়ক সরকার আসে, কখন আসছে 90-তে আমরা যাবার পরে একটি ভ্যাকুম ছিল, তখন সংবিধান রাখতে হলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেতে হয় ইলেকশনটা করতে, তখনই শাহাবুদ্দিনকে এনে সংবিধান বহির্ভূতভাবে একটি নির্বাচন করা হলো, এবং সেই নির্বাচন দেশবাসী মানছে, গণতন্ত্রের স্বার্থে মানতে হবে, তো গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না। তারপরে দেখা গেল কি এইটা একটি রেওয়াজ হয়ে গেল যে তত্ত্বাবধায়ক বলতে কোথাও কিছু ছিল না আমাদের সংবিধানে কোনো দিন, 96 দেশে। হ্যাঁ, তারপরে এটা সংবিধানে লিপিবদ্ধ হলো, লিপিবদ্ধ হওয়ার পরে আবার এখন ওটা নেই। আমরা সবসময় বলি যে দেখেন, যেটা অসাংবিধানিক সেইখানে গেলে কিন্তু সবসময় একটা প্রবলেম হয়ে যাবে। 111-এর কথা আমাদের মনে আছে, একটি তত্ত্বাবধায়ক সরকার বসে কীভাবে দীর্ঘস্থায়ী তারা করে গেছিলো, এবং সেখান থেকে যদি এই গণতন্ত্রের পথে না আসা যেত তাহলে আজকে সংবিধান কোথায় থাকতো, এটা আমার বক্তব্য। জি,
মোজাম্মেল হক, আপনার কাছে যদি চলে আসি, যেমনটি বলছিলেন শামসুজ্জামান দুদু, সে জায়গা থেকেই যদি প্রশ্নটি আসলে রাখি যে যেই ধরনের সরকারের একটি বিষয় আসতে যাচ্ছে সামনে, তারা দিতে যাচ্ছেন, প্রস্তাব করতে যাচ্ছেন, সেখানে আলোচনার একটি বড় অংশ আছে এবং সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট করে বলে দিয়েছেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে, এবং সেই সময় নির্বাচনকালে শেখ হাসিনা সরকারি সহায়ক সরকার ভূমিকা পালন করবে। এই আলোচনার দুয়ারটি কি আসলে খুলবে কিনা, এবং যেমনটি বলছে সহায়ক সরকার, তাকে আসলে সংবিধানের মধ্যে থাকছে কিনা, আপনারা কিভাবে দেখবেন? আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে 21 টিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। 71 টিভি, হ্যাঁ, 71 টিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু যে কথাটি বলেছেন যে নির্বাচনের জন্য যে প্রথম কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিষয়টি ছিল, যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এটা সংবিধানের সাথে কেয়ারটেকার এটা সাংঘর্ষিক, এবং সে কারণে এটার অধীনে নির্বাচন না হওয়ার জন্য তারা বলেছে, তবে অপশন রেখেছে যদি সংসদ মনে করে তাহলে 2টি টার্ম ইলেকশন হতে পারে। তখন বিদ্যমান সংসদ এটা মনে করেনি যে কেয়ারটেকারের অধীনে নির্বাচন হবে। সংসদ যথারীতি সংবিধান অনুযায়ী এটাকে পরিবর্তন করেছে এবং সাংবিধানিক সরকারের অধীনে একটি নির্বাচন হবে। পঞ্চদশ সংশোধনী, হ্যাঁ, সেটা পঞ্চদশ সংশোধনীতে। এবং দেখেন যে আমাদের দেশের সংবিধানে 118 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে দেশের রাষ্ট্রপতি উনি একটি স্বাধীন নির্বাচন কমিশন ঘোষণা করবেন, এবং সেটা ঘোষণা করবেন কি পদ্ধতি, সেটা কিন্তু দিক নির্দেশনায়, কিন্তু এটাকে সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন। আলোচনা করার পরে উনি একটি বাছাই কমিটি যেটা করেছেন, এবং সেই বাছাই কমিটির বাছাইয়ের ভিত্তিতে বিএনপির প্রস্তাবিত নামেরও কিন্তু একজন নির্বাচন কমিশনের এখানে আছে, যে বিএনপি যে নাম দিয়েছিল তাদেরও একজন কিন্তু এখানে আছে। বিভিন্ন দলের যারা প্রস্তাব দিয়েছে সেখানে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু একেবারে যথার্থই বলেছেন যে নির্বাচন কমিশনের আমাদের 119 অনুচ্ছেদ সংবিধানের এখানে বলা আছে একটি স্বাধীন নির্বাচন কমিশন, তার হাতে কিন্তু প্রশাসন থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত প্রশাসনিক কর্মকর্তা বলেন, আইন প্রয়োগকারী সংস্থা বলেন, সকলের চাকরি কিন্তু তার উপরে ন্যস্ত থাকবেন। রাষ্ট্রপতি মাধ্যমে সেটা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে। এখানে প্রধানমন্ত্রীর কিন্তু কোনো ক্ষমতা এখানে থাকে না। তাহলে প্রধানমন্ত্রী কী করবেন? একটা নির্বাচনকালীন সরকার, বা সেটাকে আপনার সহায়ক সরকারও বলতে পারেন, যে নির্বাচন উনি রুটিন ওয়ার্ক করবেন। এটা দেশ পরিচালনার জন্য যে রুটিন ওয়ার্ক, নির্বাচনে হস্তক্ষেপ করা বা ই করা, এটা তার তো সেখানে ক্ষমতাই নেই, উনি দেশ পরিচালনা করার জন্য একটা রুটিন ওয়ার্ক করবেন। নির্বাচনকালীন সরকার নির্বাচন অনুষ্ঠিত করবেন, থাকবে, এবং নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে। এই কথাটি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতে চেয়েছেন, এবং এটি আমারও কথা, দেশবাসীরও কথা। সুতরাং এটি নিয়ে ঘোলা করার, পানি ঘোলা করার আসলে সুযোগ আছে বলে আমি মনে করি না। তাহলে আলোচনার আসলে কোনো আলোচনা হতে পারে, আলোচনা তো হতেই পারে, কিন্তু এটি নিয়ে যে পানি ঘোলা করবেন, যেমন আপনি দেখেন 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের আগে 13 সালের শেষের দিকে যে সন্ত্রাস, অগ্নিসংযোগ, বোমা হামলা, পরবর্তীতে আবার 15 সালের জানুয়ারির মাসের থেকে 92 দিন পর্যন্ত অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, সাধারণ মানুষকে করা এবং জ্বালাও পোড়াও করা, সেই সুযোগ কিন্তু এখন আর বাংলাদেশে বিদ্যমান নয়। এখন আলোচনার মধ্য দিয়েই সংবিধানের যে বিদ্যমান অবস্থা আছে সেখানে কিন্তু যদি এখানে বিএনপি দাবি করতে পারে যে নির্বাচন কমিশন যাতে যথাযথভাবে তার কাজ দায়িত্বটি পালন করতে পারে, সেই ক্ষেত্রে যেহেতু সংবিধানেই কিন্তু নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া আছে, নির্বাচন কমিশন যে নির্বাচনকালীন সময়ে যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা থাকবেন নির্বাচন পরিচালনার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ সব কিছু নির্বাচন কমিশনের উপর ন্যস্ত থাকবে। সুতরাং এখানে বাধাটা কোথায় আমি জানি না। যদি এভাবেই থাকে তাহলে আসলে আলোচনার ক্ষেত্রটিও বা কিভাবে তৈরি হবে সেটা আমি আপনার কাছে একটু ছোট্ট করে বুঝে আমি শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। আলোচনা তো করার জন্য আপনার নিশ্চয়ই মনে আছে 2000
10ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিজে সারাদিন চেষ্টা করে অবশেষে তাকে টেলিফোনে পেয়েছেন এবং তাকে প্রস্তাব দিয়েছেন, আসেন বসি, দাওয়াত দিয়েছেন, আমরা বসে ঠিক করি। ইভেন তো আপনি যদি মনে করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরও কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী আপনি চান, তাহলে আমরা দিতে রাজি আছি, আসুন বসেন। উনি কিন্তু বসেন নাই। এখন যদি বিএনপি আন্তরিক অর্থেই আলোচনায় যেতে চায়, সেখানে আলোচনার তো কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন তো আলোচনা মানে এই না যে সংবিধানকে ভায়োলেট করে কিছু করা। এটা করার কোনো সুযোগ আপনার কাছে আসছে, তবে বিরতির সময় গেছে, কিন্তু বিরতি থেকে ফিরে এসে যে বিষয়টি আসলে মূলত আপনার কাছে বুঝতে চাই, যে এরকম পরিস্থিতি দেখছি সেখানে আলোচনার ক্ষেত্রে কিভাবে কতটুকু কিভাবে জানেন, এবং সংবাদ মাধ্যম অনেক রকম বিষয় নিয়ে লিখছে, প্রকাশ করছে, সেগুলো নাকি এই সহায়ক সরকারের রূপরেখায় আসতে যাচ্ছে, প্রস্তাবিত হতে যাচ্ছে, সেগুলো আসলে কতটুকু হতে যাচ্ছে আপনার কাছে একটু বুঝতে চাইবো। তবে বিরতির পর ফিরে এসে কথা হবে। দর্শক থাকুন আমাদের সাথে, ফিরছি কিছুক্ষণের মাঝে। একাত্তর সংযোগে আরো একবার আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম নির্বাচনকালীন সরকার নিয়ে, এবং এই মুহূর্তে জানি আসলে রাজনীতির মাঠ অনেক গরম। এবং শামসুজ্জামান দুদু, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে যেমনটি বললেন মোজাম্মেল হক, তাতে আলোচনার সুযোগ আছে, কিন্তু কি নিয়ে আলোচনা হবে, কোন বিষয়গুলো নিয়ে হবে, কিভাবে আলোচনার ক্ষেত্রটি তৈরি হবে, কিছুই বুঝতে পারছি না। আপনি যদি একটু বলতেন। আসলে বেসিক ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা মনে করি দলগতভাবে 20 দলের মাধ্যমে বা এদেশের বুদ্ধিজীবী, শিক্ষক, পেশাজীবী যারা 2014 5 জানুয়ারি নির্বাচনকে নির্বাচন মনে করেন না, তাদের যে বক্তব্যটা, সেটাই আমরা বলে আসছি নির্বাচনকালীন সময় থেকে, যে মানুষের অংশগ্রহণমূলক, যেটা সংবিধানের একটা বেসিক ব্যাপার, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, যেটা এই জন্য মোজাম্মেল ভাই বসে আছে, ফিরোজ ভাই বসে আছে, যারা গণতন্ত্রের সপক্ষে কাজ করেন বা করছেন না, সুদীর্ঘকাল ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, তারা কিন্তু একটা ব্যাপার হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে বিষয়টি, সেটা ভোটাধিকার উপর নির্ভর করে। সেটা যেমন 94-5-এ 91-এ যে সরকার, সেটি হচ্ছে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় লাভ করে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন। সেই সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত বা বাম শক্তিরা, তাদেরটা আন্দোলনটা হচ্ছে যে এটা আইনে রূপান্তরিত করার, যেটা তত্ত্বাবধায়ক সরকার আছে আইনে। তো সেখান থেকে এখন যোজন যোজন দূরে আওয়ামী লীগ, জাতীয় পার্টির কথা এটা বলবো না, জাতীয় পার্টি এখনো পরিষ্কার সিদ্ধান্ত আসছে এটা আমার কাছে মনে হয় না। কারণ এক পক্ষ আছেন তারা সরকারের যে সমালোচনা করছেন, যেটা অনেক অংশে বিএনপির পক্ষে যায়, আবার একটা অংশ আছেন যেটি সরকারের পক্ষে বা 14 দলের পক্ষে যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এখন জাতীয় পার্টি বা তাদের যে ফ্রন্ট, সেটা এখনো নিট সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারে না। আপনি গণতন্ত্র মানলে আলোচনাটা মানতে হবে, সিদ্ধান্ত কি হবে সেটা পরে, আলোচনার মধ্যে সিদ্ধান্ত। যেমন এই দেশে 71 সব দিক থেকে আপনার মাইল ফলক। 71-এর যুদ্ধের আগে আপনি দেখেন, ওই সময় শেখ মুজিবুর রহমান হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বললে ভুল হবে, ব্রুট মেজরিটি যাকে বলে, একক সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে, তিনিও কিন্তু তাকে রাষ্ট্রপতি অর্থাৎ সেই সময়ের ইয়া খান সরকার গঠনের সঙ্গে ডাকবে, আলোচনার কোনো প্রয়োজন ছিল না। উনি জিতছেন, ওনাকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন, কিন্তু সেটি হয়নি। এবং তিনি বারবার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেও কিন্তু পাকিস্তানের সঙ্গে আলোচনা করছেন এখানে। কিসের জন্য? গণতন্ত্রটাকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য, একটি সামরিক সরকার তার থেকে বেরিয়ে আসার, তার যে সদিচ্ছাটা, সেটা আলোচনা। তো এই আলোচনা আমাদের দেশেও এরশাদ সাহেবের সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে। এখন আওয়ামী লীগ এই আলোচনাটার বাইরে
নানান বিষয় এখন আলোচনায়, যে আমরা এটা দিতে চেয়েছিলাম, এটা করতে চেয়েছিলাম, বিএনপি সেই সুযোগ নেয় নাই। অর্থাৎ ওই সুযোগটা নিলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো, এটা মানে মিন করে। আর যেটা আবার মুজাম্মেল ভাই এখন বলছেন পানি ঘোলা করার, মানে আন্দোলনটাকে পানি ঘোলা করার পর, তা আমার কাছে মনে হয়েছে আন্দোলনটা আপনি যেভাবে নেন না কেন, সরকারকে বেকায়দা ফেলা না, এটা একটা বুদ্ধিবৃত্তিক আলোচনা। এটা এই দেশে, মানে আমি যদি অন্যভাবেও বলি যে আপনার কাছে কি মনে হয় ফিল্ডটি কিভাবে ক্রিয়েট করা যেতে পারে? না, আলোচনার মধ্যে তো যখন না হয় তখন স্বাভাবিক কারণে পানি গড়ায় আন্দোলনের দিকে। এটা আওয়ামী লীগের ইতিহাসে আপনি খুঁজে পাবেন, বামপন্থীদের খুঁজে পাবেন, জাতীয় পার্টির রাজনৈতিক ইতিহাসে খুঁজে পাবেন। আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, মানুষ একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং একটি দায়বদ্ধতার পরিস্থিতি চাই। আওয়ামী লীগ ওই জায়গায় আটকাই গেছে। আওয়ামী লীগে তো আন্দোলন করা বলা হচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে প্রশ্নবুদ্ধ নির্বাচন তিনি চান না। জি, এটা তারপরে এমপিদের যারা এখন সংসদে আছেন, যে এমপিদেরকে আমরা এমপি মনে করি না, তারপরেও সেই এমপিকে তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদেরকে এটা হয়ে আসতে হবে, আমি কিছু করতে পারবো না। আমরা যে এই পার্লামেন্টকে 154 জনের যে অংশগ্রহণ নির্বাচন বহির্ভূত, সেটা তারা যাই বলুক, আইনের দৃষ্টিতে যেভাবে বলুক, এটা আমাদের কাছে মনে হয়েছে অনৈতিক। আমরা নানানভাবে বলেছি, কিন্তু তিনি এই দুটো কথা বলার ভিতর মধ্য দিয়ে একটি মিন করেছেন। প্রশ্নবিত্ত নির্বাচন তিনি চান না, তিনি ওইভাবে আর নির্বাচিত করে আনতে পারবেন না। কেন পারবেন না? তিনি তো একটি দলের সভানেত্রী, গতবার দায়িত্ব নিয়েছে, এখন নেবেন না কেন? তার মানে গত দায়টা খারাপ, এই জন্য তিনি নিতে চান। কিন্তু এতে আবার তার সদিচ্ছার বিষয়টিকে অনেক বেশি প্রকাশ পায় না। অবশ্যই সদিচ্ছা, এবং সেখানেই তো আমরা তো ওই জায়গাটাই আলোচনা করার জন্যই চেষ্টা, ওই জায়গাটাই তো আমরা বলেছি উনি সদিচ্ছা দেখিয়েছেন। আরো কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে, একজন দর্শক আছে। হ্যালো, জি দর্শক বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুন্সিগঞ্জ জৌজম থেকে নওপাড়া থেকে বলছি, বাবু মিয়া। জি, আমার প্রশ্নটা হলো যে এ যাবৎ নির্বাচনকালীন যে সরকারই আসবে, তত্ত্বাবধায়ক বলেন আর যাই বলেন, আমরা কি জনগণ যারা, আমরা কি সঠিক গণতন্ত্র কি আমরা পাইছি বা আদৌ পাবো কিনা, মানে এই গ্যারান্টিটা আমরা পাচ্ছি দুই দল থেকেই। জি দর্শক, ধন্যবাদ। জনগণের প্রশ্ন, গণতন্ত্র আসলেই পেলাম কিনা, বিশাল প্রশ্ন। তার আগে যদি শামসুদ্দৌলা আপনার কাছ থেকে আরেকটু বিষয় জেনে নিই, যে সংবাদ মাধ্যমে আমরা বেশ কিছু বিষয় দেখলাম এবং সেখানে আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য, নাম প্রকাশ করা হয়নি, বেশ কিছু বিষয়ে কথা বলেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী দায়িত্বে থাকবেন, সংসদ বহাল থাকবে, উনি ছুটিতে চলে যাবেন, তারপরে একরকম মন্ত্রিসভার টেকনোক্র্যাট কোটায় বেশ কিছু বিষয়ের কথা বলা হচ্ছে। এগুলো কি আসলে প্রস্তাবের মধ্যে ছিল? এবং যদি থেকে থাকে বা যদি আপনার সেটা আগামীতে দিতে যেতে থাকেন, সেক্ষেত্রে 2014-তে যখন একরকম প্রপোজাল ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, তার সাথে তো কিছুটা বোধহয় মিল আছে। তাহলে কেন আওয়ামী লীগই বা মানবে না? আর মানে আমি এটাও বুঝতে চাচ্ছি আসলে। আমি মিল অমিলের কথা প্রসঙ্গ নিয়ে এই আলোচনায় যেতে চাচ্ছি না, এই জন্য যে এটা এখনো টেবিলে আসে নাই। টেবিলে আসলে, এবং আমি নিশ্চিত যে আওয়ামী লীগ বিএনপি এত দায়িত্বহীন দল না যে তারা এটা মীমাংসা করতে পারবে না। এটা আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, এটা মিডিয়ার বন্ধুরা অনুমান নির্ভর বা তাদের বিশেষ সূত্র থাকতে পারে, তারা আলাপ করে তারা এটা বের করেছে। আমি মনে করি যে কোনো আলোচনা সেটি টেবিলে যখন গড়াবে তখন একটা সিদ্ধান্ত আসবে। জি, ফিরোজ রশিদের কাছে আসার আগে আমি আবার একটু মোজাম্মেল হক আপনার কাছে একটু বুঝে নিতে চাই, যেমনটি আসলে চলছে সেখান থেকে আসলে লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার বলা হচ্ছে, কিভাবে আসলে বিএনপিকে আস্থা এনে ইলেকশন পর্যন্ত তাকে নেওয়া সম্ভব হতে পারে এবং তার জন্য আসলে আওয়ামী লীগ কি করবে? আমি একটি কথা বলি আপনাকে, লেভেল প্লেইং ফিল্ড তো এই যে এখানে যে আপনার সংবিধানের 119 অনুচ্ছেদ এবং সংবিধানের 118 অনুচ্ছেদে স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং 119 অনুচ্ছেদে নির্বাচন কমিশনের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, এবং সেখানে যেটা উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুইজনেই নির্বাচন কমিশনের উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবেন না, এবং 5 বছরের জন্য এরা নিয়োগ হয়েছে, 5 বছর তারা দায়িত্বে থাকবেন, তাদেরকে অপসারণ করার কোনো সুযোগও কিন্তু নাই, এটা কনস্টিটিউশন বলছে। সুতরাং এর চেয়ে নিরপেক্ষ, এর চেয়ে আপনি কীভাবে পেতে পারেন? সেকেন্ড থিং হলো যে আপনার
আস্থার জায়গাটা, জনগণের প্রতি আপনার আস্থা কতটুকু আছে? আপনি নিশ্চয়ই মনে আছে 1970 সালের নির্বাচন কিন্তু সামরিক শাসনের মধ্যে হয়েছিল। সেদিন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অনেক রাজনৈতিক দল, তৎকালীন ভাসানী ন্যাপ থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের নির্বাচন বয়কট করেছিল, কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি এই ফ্রেমওয়ার্কের মধ্যেই নির্বাচনে যাব, জনগণের ম্যান্ডেট নেব, জনগণ নির্বাচন করবে বাংলার না তাকিয়ে। এবং সেই নির্বাচনে জনগণ বঙ্গবন্ধুর পক্ষে ছিল বলেই ওই সামরিক শাসক জান্তা কিন্তু জনগণের রায়কে ঠেকাতে পারেনি। তা বিএনপির সে আস্থার ঘাটতিতে আছে। এই কারণে বিএনপি এ যাবৎকাল পর্যন্ত জনগণের পক্ষে, জনগণের জন্য কোনো কথা বলেনি। বিএনপি শুধু কিভাবে ক্ষমতায় যাবে, কোন পথে ক্ষমতায় যাবে, পিছনের দরজা দেওয়া যাবে না সামনের দরজা দেওয়া যাবে, এই ষড়যন্ত্র, এই ইসের মধ্যে আছে। জনগণের পক্ষে কথা বললে জনগণই তো সেই রায় দিতে পারতো। বিএনপি তো জনগণের উপর সে আস্থাটা হারিয়ে ফেলছে। জনপ্রতিরোধ যেটা, সেটাকে তারা, এবং প্রতিরোধ তৈরি করার জন্য জনমত সৃষ্টি করা, কিন্তু এটি করতে পারে না। বড় রাজনৈতিক দল এবং তারা বড় বেশ ডেফিনেটলি কয়েকবার বড় নির্বাচিত। রাজনৈতিক দল, আমি অস্বীকার করি না। জি। এরা বারে বারে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দেশ শাসন করেছে, শাসক দল হিসেবে দায়িত্ব পালন করেছে, এই কথা অস্বীকার, এবং বড় রাজনৈতিক দল। কিন্তু বড় রাজনৈতিক দল হলেই জনগণের সমর্থন, তো জনগণ তো তার অধিকারটা চায়, জনগণ তো তার বাঁচার যে অধিকার, তার যে মৌলিক মানব অধিকার, সেইটা আমি কতটুকু আমাকে দ্বারা কিন্তু যে দর্শক ফোন দিয়েছেন তার মধ্যে যদি জনগণ চিন্তা করতে শুরু করে যে গণতন্ত্র আসলে কোন সরকার আমায় দিচ্ছে না, তখন তো প্রশ্ন আবার অন্যদিকে গড়ায়। আরেকজন দর্শক আছে। গণতন্ত্র কোন সরকার দিচ্ছে না, এটা আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রনি বলছি ঢাকা থেকে। আমি মাননীয় শামসুজ্জামান খান দুদু, ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। জি। শামসুজ্জামান দুদু, আপনি তো হইতেছে কিছুক্ষণ আগে এই যে যারা এমপি নির্বাচিত না, বা হচ্ছে যে তারা যে হইতেছে যে অবৈধভাবে আছে, নানান কথা বলছেন আপনি, কিন্তু বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেক্ষেত্রে আওয়ামী লীগের আসলে কি করার আছে? আপনারা 96 এর নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনের কথা তো আমরা জানি, কেউ কি আসলে কাউকে স্পেসটা দেয়? শামসুজ্জামান দুদু, আপনার কাছে উত্তর। জি দর্শক, ধন্যবাদ। কি বলবো? আপনার কাছ থেকে উত্তরটি নিয়ে তারপরে আমি উনি 15 ফেব্রুয়ারিটা খারাপ বলছেন, কিন্তু যদি 5 জানুয়ারি নির্বাচনটা সম্বন্ধে বলতেন তাহলে পরে বোঝা যেত যে মানে কোনটাকে সঠিক মনে করছেন। ওইটা খারাপ হলে এটাও খারাপ। তো উনি কি খারাপের দিকের কথাটা বলছেন নাকি ভালোর দিকের বলছেন, এটা হলো একটা। দুই হচ্ছে যে এই আলোচনা আমরা অনেক করেছি, কোনটা খারাপ কোনটা ভালো, এগুলো গণতন্ত্রটা আছে কিনা এটা আমি বলি। ভালো খারাপের পারসেপশন তো আসলে আবার ব্যক্তিভেদে ভিন্ন আপনার হয়ে কাছে আমি যাচ্ছে। বলি যে জনগণের উপর আস্থা আছে কি নাই, এটা মোজাম্মেল ভাই বললেন, চমৎকার কথা, মানে রাজনীতির ভিতরে থাকলে এটা বলবেন। আসলে শেখ হাসিনার উপর আমার আস্থা নাই। ওনারা একসময় বেগম জিয়ার উপর আস্থা রাখতে পারেন নাই। তো বেগম জিয়ার উপর আস্থা যদি না রাখতে পারেন, সেটা বিএনপি চেয়ারপারসন, আমি আওয়ামী লীগের শেখ হাসিনা সভানেত্রী রাখতে পারি না, সেই জায়গাটায় তো এই সমস্যাটা। উনি শেখ হাসিনার উপর আস্থা রাখছে, আমি বেগম জিয়ার উপর আস্থা রাখছি। মাঝের একটি লোক, মাঝে একটি ব্যক্তি, মাঝে একটি প্রতিষ্ঠান, সেই জায়গায় সংবিধানে আপনি আওতায় আটকে দিচ্ছেন, যেটা আমাদের ফিরোজা হিসাবে বলে যে কখনো এই কাজটা করেনি। প্রশাসন তো চালায় সচিবরা। জি। বিএনপি বা আওয়ামী লীগ মাঝে মাঝে ক্ষমতায় আসে, ওরা তো ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে। তারা কিভাবে দেশ চালাতে হয়, নির্বাচন করতে হয়, সদিচ্ছাটা, আইনের আশ্রয়টা কিন্তু কেউ যদি কারোর উপরে আস্থা না রাখতে পারে তখন আসলে কোথায় যাবে তাও আবার একটু বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। শেষ কথাটা বলে দিই। জি। জনগণের পক্ষে কোন কাজটি করেনি বিএনপি, সেটির উত্তর অবশ্যই নেব। আমি যদি একটু কাজী ফিরোজ রশীদের কাছ থেকে আসি। আমি একটা কথা বলি, শেষ করে দিই। সেটি হচ্ছে যে এখন অংশগ্রহণমূলক বিষয়টি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই দিক থেকে সরে যাওয়ার অর্থ হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, এটা আমার কাছে মনে হয়েছে। জি, সেই জায়গাতে বেরিয়ে আসা। আমি ফিরবো আপনার কাছে যে অংশগ্রহণটিও কিভাবে করা সম্ভব এবং সবাই অংশগ্রহণ করবে, আপনারা অংশগ্রহণ করবেন কি হলে সেটা একটু বুঝতে চাই। তার আগে যদি কাজী ফিরোজ রশীদ আপনাদের অবস্থানটি একটু বুঝে নেই। কারণ হচ্ছে কি যে বাজেটের যে ঘটনাটি ঘটলো, বাজেট পাশ হওয়ার বিষয় বা তার আগে যে আলোচনাটি হলো, সে সময় আমরা দেখলাম যে আপনাদের বিরোধী দলীয় নেত্রী যিনি আছেন রওশন এরশাদ অভিনন্দন জানিয়েছেন বাজেটের পর। অন্যদিকে হুসেন মোহাম্মদ এরশাদ বলেছেন ন্যাক্কারজনক বা নিকৃষ্টতম একটি বাজেট। অন্যদিকে আপনাদের একজন সংসদ সদস্য অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন। মানে
পুরো দলটির তিনজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, 3 রকম বিষয় দেখলাম। সবকিছু মিলে আপনাদের অবস্থান কি? সংসদ সদস্যরা তো স্বাধীন, কথা বলতে পারেন স্বাধীনভাবে। আমি অনেক কথা বলেছি, আপনি যদি দেখেন টপ কোর্ট কালকেই, গতকাল বা গত পরশুদিন আমি এসে দেখলাম, কিন্তু সেখানে আমরা অনেক কথা বলেছি। সবাই কিন্তু যার যার অ্যাঙ্গেলে কথা বলি, কিন্তু ভোটিংয়ের প্রশ্নে যখন সিদ্ধান্ত প্রশ্নে এক থাকতে হবে। সংসদ সদস্যরা কথা বলতে পারবেন, কিন্তু 17 অনুচ্ছেদে ভোটের সময় শুধু বাধ্যবাধকতা, আর কোথাও নাই। আমি এইবার বাজেটে যারা দেখছেন, আমি চরমভাবে বিরোধিতা করেছি বাজেটের সব দুর্বল দিক নিয়ে, এবং অর্থমন্ত্রীকে অনেক কথা বলছি। শুধু ওইটা বলি নাই যে আপনি পদত্যাগ করেন, আমি বলছি কি যে এই ধরনের বাজেট মাপ চাই আপনি আর দেবেন না, আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, কারণ এটা জনকল্যাণ জন্য, জনগণকে ধ্বংস করার একটা বাজেট। এই তারপরে অর্থনীতি নিয়ে কথা বলছে সব কিছু। এনিহাও আমাদের ম্যাডাম কথা বলছেন, বাজেট উনি বিরোধী দল নেতা হিসেবে বলছেন, উনি তো সংসদ সদস্য, এসে সব বলেছেন তার কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এইবার বাজেট বক্তৃতায় উনি তো শেষ সমাপনী ভাষণ দিয়েছেন যে কে যে সরকার দল কি বিরোধী দল কিছু বুঝতে পারি না, আমার সরকারি দলও যেভাবে সমালোচনা করছে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল। এইটা হচ্ছে সংসদের সৌন্দর্য, অর্থাৎ সংসদ সদস্যরা জনগণের পক্ষ থেকে তার যা মঙ্গল হবে জনগণের, সেইভাবে তারা কাজ করে যাবে, কথা বলে যাবে। তারপরে একটা জায়গায় এসে আপনি দেখছেন যে অনেক কিছু আমাদের এই বক্তৃতার পরে সংশোধিত হয়েছে, এবং এখন মোটামুটি বাজেট নিয়ে আর কেউ কথা বলে না। আমরা যা চেয়েছিলাম মোটামুটি তাই পেয়েছি। এখন আপনার এই কথা আসি, আসলে গণতন্ত্র বলেন, সংবিধান বলেন, আইনের শাসন বলেন, সব কিছু কিন্তু সমস্ত জনগণের মতামতের ভিত্তির উপর দিয়ে চলে, এবং জনগণ কি চায়। কিন্তু এই জনগণকে কিন্তু জনগণের খুব কাছাকাছি কিন্তু রাজনৈতিক দলগুলো যায়, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকট রয়ে গেছে। আওয়ামী লীগ বিএনপিকে বিশ্বাস করতে পারতেছে, বিএনপি আওয়ামী লীগকে বিশ্বাস করতে পারে না, যে দুটি দল বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় দীর্ঘদিন, খুব বড় দল দেশের। এই আস্থার সংকটটা দূর যদি না হয়, আপনি আমি এই টকশো যতবার বলি, ওনারা যত কথা বলবেন, উনি বলবেন বা আমি বলবো, এইটা কোনো জায়গা না। এখানে আস্থার সংকট রয়ে গেছে একটা জায়গা, সেটা হচ্ছে যে এই যে যারা গভর্নমেন্টে আছে, এটা খুব রিস্কি গেম। এইখান থেকে সরে যাবার পরে তার অবস্থানটা কি হবে, এইটা যদি সংবিধানে পরিষ্কার না থাকে তাহলে বারবার এটা হবে। ইন্ডিয়া যে নির্বাচনটা হয়ে গেল, সবাই মনে করেছিল যে মোদি সাহেব যদি চলে আসে, বিজেপি যদি ক্ষমতা আসে, সোনিয়া গান্ধী এবং তার কংগ্রেসের বহু নেতাকে দীর্ঘদিন যাবৎ জেলে থাকতে হবে। এটা একদম অবধারিত ছিল, কারণ কংগ্রেস দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, অনেক কিছু। কিন্তু নির্বাচনের পরে দেখা গেল যে কাউকে জেলে যেতে হয়নি। এইটা হচ্ছে একটা গণতন্ত্রের সৌন্দর্য, অর্থাৎ এটা প্র্যাকটিসের ব্যাপার। আমাদের দেশে নির্বাচন আসলে কি হবে, নির্বাচনের ফলাফল কি হবে, তার পরবর্তী সময়ে আসলে কি কি বিষয় আমাদের দেখতে হবে, তাও সময় আসলে বলবে। থেরেসা মের নির্বাচনের পরেও আমরা দেখলাম অনেক কিছুই তাদের প্রেডিকশন অনুযায়ী হয়নি। কাজেই সরকার পক্ষে যারা আছেন তারাই বা কেন বিষয়গুলোকে মানবেন, যেখানে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যেটুকু আমরা সংবাদ কর্মীদের মাধ্যমে জানতে পেরেছি, যে যেই প্রস্তাবটি আসতে যাচ্ছে তাও নাকি সংবিধানের মধ্যেই। এগুলো নিয়ে আরেকটু কথা বলতে চাই, আরেকটি বিরতির সময় হলো, ফিরে এসে কথা হবে। দর্শক থাকুন আমাদের সাথে। একাত্তর সংযোগে আরেকবার ফিরে এলাম, আপনাদের সাথে ছিলাম শবনম আসিম, এবং যে আলোচনায় ছিলাম সেখান থেকে আবারও শামসুজ্জামান দুদু আপনার কাছেই ফিরতে চাই। বলা হচ্ছে যে রূপরেখাটি আপনারা দিতে যাচ্ছেন, যদি আপনি বলেছেন যে যখন আসবে তখন আসলে বুঝতে পারবো, তাও শোনা যাচ্ছে যে বর্তমান সংবিধানের আলোকে আসলে খসড়াটি নাকি প্রস্তুত করতে যাচ্ছেন। এবং সেখানে আরেকটি প্রশ্ন জাগে যে 2014-তে আপনারা সংসদে ছিলেন, আপনাদেরকে প্রপোজাল দেওয়া হচ্ছিল, সেই প্রপোজালটি আপনারা নেননি, কিন্তু যেরকম বিষয়গুলো আসছে যে বিএনপি যখন সংসদেই নেই, কিভাবে নির্বাচনকালীন যে সরকারটি থাকবে সেই সরকারের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন, কিভাবে বিষয়টি হতে পারে?
একটা বিষয় আপনাকে বলি, এই দেশে ৭১ পরবর্তী সময়ে নানান চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে আজকে ৪৬ বছরের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। নানান ঘটনা আছে এখানে, যেমন ৮২-৮২ সামরিক শাসনের পরে, এটা দীর্ঘকাল, অর্থাৎ প্রায় ৯-১০ বছরের পর, যেমন আমরা বলেছিলাম যে এরশাদের সাহেবের অধীনে আমরা নির্বাচন করব না, বিএনপি এটা করে নাই বিএনপি, এবং সেসব সরকারের সেই সরকার অধীনে নির্বাচন আওয়ামী লীগ করবে না বলেছিল, কিন্তু আওয়ামী লীগ করেছিল। আবার পরবর্তী সময়ে তারা বিরোধী দল হয়েছিল। তো দলগতভাবে এক একটা স্ট্যান্ড থাকে। আওয়ামী লীগের যে স্ট্যান্ডটা হচ্ছে, তারা নির্বাচন যে ধরনের হোক না কেন, তাদের বক্তব্য যে ওই ইলেকশন করাটাই হচ্ছে গণতন্ত্র, এটা হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য। জাতীয় পার্টি এটা করে, কিন্তু বিএনপি যেখানে মনে করে যে এটি করার দরকার তখনই করে। সে ক্ষমতার সিঁড়িতে সবসময় পা রাখছে যে কোনোভাবে, এটা যথাযথ না, এটা নাই ইতিহাসে। আপনাকে বলি, সহায়ক সরকার নামে মাত্র হলে শেখ হাসিনা যেমন 2014 ইলেকশনটা তো আমরা যেতাম, যখন আমাদের কাছে মনে হয়েছে যে তার যে আহ্বানটা সেটি খুব পরিষ্কার না, সেটা সততার প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এটা পরিষ্কার না, তখন আমরা এটা অ্যাকসেপ্ট করি নাই। এখন যারা ক্ষমতায় আসছেন তারা যদি মনে করেন যে এটা গণতান্ত্রিক সরকার, এটা দায়বদ্ধ সরকার, তারা যদি মনে করেন যে এই সরকার ঠিক আছে, তারা মনে করতে পারেন, সেটা হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড বা বিশ্বাসের উপরে। কিন্তু আমরা মনে করি যে এটা, এই সরকারটা গ্রহণযোগ্য না, নৈতিক দিক থেকে না, সাংবিধানিক দিক থেকেও নাই। আপনি প্রশ্ন রাখতে পারেন কোন দিক থেকে, এটা প্রত্যক্ষ এবং প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচনের মধ্যে হয় নাই, এটা আমাদের কাছে পরিষ্কার। জি, এটা সংবিধানের আওতায় আপনি দেখাতে পারেন। এই যেমন এই সংবিধান, এই পার্লামেন্ট এবারও যদি কোনো কারণে মানে আলোচনার ক্ষেত্রটি সেভাবে এবার আপনি না হয়, আপনার প্রশ্ন করার দরকারই নেই, বলে দিই, জি। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা যেটা বলছি 100 বার দ্বিধাহীনভাবে এটা আপনি লিখে রাখতে পারেন, আওয়ামী লীগও সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, যেটা শেখ মুজিবুর রহমান মরে যাওয়ার পরে, মৃত্যু হওয়ার পরে, ভয়ঙ্কর একটা পরিস্থিতির পরে তারা কিন্তু 77 সম্ভবত নির্বাচনে অংশগ্রহণ করেছে। 79-তে তারা নির্বাচন দেখলে 79 সালে, ওই যে আমি বললাম না, জাতীয় পার্টি করবে। এখন আপনি বুঝতে পারেন, আমি তো জনগণের পক্ষের মানুষ, আমি জনগণের ভিতরে আস্থা রাখি, এবং জনগণ সেই নির্বাচনকে, এবং জনগণ সেই নির্বাচনটায় পরিস্থিতি সৃষ্টি করবে। জনগণের উপরে এত আস্থা, নির্বাচনে অংশগ্রহণ করতে সাহস পায় না। কিন্তু মোজাম্মেল হক যে এই বিষয়টি শামসুজ্জামান দুদু বলছেন যে সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এবং বেশ জোর দিয়ে বলছেন, এটি আপনারা কিভাবে আমি মোজাম্মেল একটুখানি আপনার একটু বাধা দিয়ে বলি, সহায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা বলছি না, শুধু এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলে দিছে, ফর্মটা একটু ভিন্নতা আছে। তো আওয়ামী লীগ যেভাবে বলেছে, কিন্তু সেই মানে সংসদের বা সরকারের হবে কে, প্রধান কি হবে, সেখান থেকে আমরা যখন এই প্রস্তাবনাটা দিব, সেখানে পরিষ্কার হয়ে যাবে কে প্রধান হবে। এবং আমাদের ধারণা, আমাদের আওয়ামী লীগের বন্ধু ওই যে কথাটা বলছেন, একটু সরে আসলে পরে ঠিক হয়ে যাবে। মানে তার জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে। সংবিধানের আলোকে থাকলে তো আসলে কার থাকার কথা তো আমরা জানি, কিন্তু সংবিধানের আলোকেই হবে, সংবিধানের আলোকে হবে নির্বাচন, এবং বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু নির্বাচন কমিশন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন 119 অনুচ্ছেদ এই ক্লোজ অনুযায়ী এখানে নির্বাচন কমিশন তার স্বাধীন সার্বভৌম দায়িত্ব পালন করবে। নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সবরেন। জি, কিন্তু সেই সময় যে নির্বাচন সরকার তার প্রধানমন্ত্রী থাকছেন, সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর নির্বাচন কমিশনকে সরাতে পারবেন না, অপসারণ করতে পারবেন না, তারাই সর্বময় ক্ষমতার মালিক। সুতরাং নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন দেশের, তবে উনি রুটিন ওয়ার্ক করবেন, সেটাও বলে রাখি, রুটিন ওয়ার্ক করবেন, দেশ পরিচালিত হবে, এবং ওনাদের সেই নির্বাচন আসতে হবে। ওনাদের যদি মনে করে যে 2014 সালের মতো ওনাদের জনগণের প্রতি আস্থা না থাকে, জনসমর্থনের প্রতি ওনাদের ধারণা না থাকে, তাহলে ওনারা নাও আসতে পারেন। কারণ উনি বারবার বলেন গণতন্ত্রের মূল কথাকে। এখানে ফিরোজ ভাই পার্লামেন্টে এই যে বাজেট অধিবেশন নিয়ে বক্তৃতায় সরকারি দল বিরোধী দল
যে ফিরোজ বেরা যে কঠিন কঠিন বক্তৃতা করেছে, সরকারি দলের সদস্যরাও করেছে, কিন্তু এটাই কিন্তু গণতন্ত্র। অর্থাৎ আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, দুদুভাই যতই বারবার বলতে চান যে সাংবিধানিকভাবে আমি নির্বাচিত হয়েছি, কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছেন, এইভাবে 350 জন সংসদ সদস্য, 300 জন পরের পদ্ধতিতে আরও 50 জন সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন। এরা বৈধ, এবং সেই নির্বাচনে ওনারা আসেন নাই বলে আজকে ওনারা মানে বেকায়দায় পড়েছেন আমি বলবো। এখনো ওনারা শুধু কিভাবে ক্ষমতায় যাবেন, কি আসবেন এটা নিয়েই, কিন্তু জনগণের জন্য ওনাদের কি স্পষ্ট করে বললেন যে সেই সরকারের অধীনে আওয়ামী লীগ আসবে, জাতীয় পার্টি আসবে, এটাও আসলে একটু বোঝার ইচ্ছা যে কিভাবে তাদেরকে আপনারা আনবেন, মানে যেই অবস্থাটি আসছে আসলে সেখানে বলটি কার কোর্টে কোথায় দাঁড়ানো সেটাও খুব ইম্পর্টেন্ট। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে একটু বুঝি। একটু আমি বলি, আপনাকে তো আমি পরিষ্কার বললাম যে সংবিধানের যে বিধান অনুযায়ী এটাকে মানতে হবে। উনি যেটা বলছেন, যেটি আমরা পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব করেছিলেন ওনারা যখন সংসদে ছিলেন, যে আপনারাও আসেন এই সহায়ক বা মানে নির্বাচনকালীন সরকারে অংশগ্রহণ করেন, সেটি উনি বলতে চাচ্ছেন, এবং সেই জায়গায় কিন্তু ওনাকে আসতে হবে, সেটি সংবিধান অ্যালাউ করে কিনা। এখন তো ওনারা সেই সংসদে নাই, এখন দিস ইজ দ্য প্রবলেম। এবং সংবাদ মাধ্যম বলছে যে প্রধানমন্ত্রী থাকবেন, তিনি 3 মাসের ছুটিতে চলে যাবেন। না, ডেফিনেটলি নট। দেশে এত সমস্যার সৃষ্টি হয় না শেখ হাসিনাকে ছুটি নিয়ে চলে যেতে হবে। জি, কাজী ফিরোজ রশিদ, আসলে কথা বলা খুব কঠিন, কারণ পাশাপাশি আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমরা বেশ কয়েকবার শুনেছি যে, এবং আপনাদের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে আপনারা মন্ত্রিত্ব ছেড়ে আপনারা বের হয়ে আসবেন, সংসদের এই সরকার নিয়ে আপনাদের বেশ কিছু বিষয় ছিল, সেগুলো কি আসলে আপনারা বের হয়ে আসতে যাচ্ছেন কিনা? এইটা দেখেন আমাদের দলের চেয়ারম্যান বলতে পারবেন। এগুলো আমরা কনস্ট্যান্ট সংসদে আমি চাপ রেখেছি, অনেকবার কথা বলেছি, তিক্ত কথাও বলেছি। জি, এখন আর এটা কথা বলতে চাই না, এটা জাতীয় পার্টির ব্যাপার, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান যদি সিদ্ধান্ত নেন কি হবেন, যারা মন্ত্রী আছে তারা কি করবেন, সে তাদের ব্যাপার। জি, আমি শুধু বলবো যে মন্ত্রী থাকাটা আবার বিরোধী দল থাকাটা এটা একটা অনৈতিক কাজ। একদিকে থাকা উচিত, 2 নৌকে পাড়া দিলে কখনো ভালো হয় না ফল, এবং সেটা দলকেও কিন্তু একটা সংকটের মধ্যে। এই যে আপনার পোস্টের মধ্যে বারবার আমি পড়ি, আপনার মানে সমস্ত টেলিভিশন যখনই যাই একই প্রশ্নে সারা বছর আমাকে পড়তে হয়। তো এই সংকট আমাদের রয়েই গেছে এবং থাকবেই। আমি যেটা দেখতেছি যে এই যে সাংবিধানিক যে অবস্থা, সংবিধানকে সামনে রেখে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। ওনারা নির্বাচনকারী সহায়ক সরকার তত্ত্বাবধায়ক বাদ দিয়েছেন, একটু চেঞ্জ করে ভদ্র ভাষায় নির্বাচনকালীন সহায়ক সরকার, একই কথা। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকবে, তাদের অধীনে ওদের নির্বাচনে আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনে ওরা আসার মতন অবস্থা আছে কিনা, বা সেই আস্থা রাখবেন কিনা, সেই দায়িত্ব হলো ওনাদের। জনগণের উপরে সেই আস্থা আছে কিনা এবং সেই চ্যালেঞ্জ তারা নেবে কিনা। সোজাসুজি কথা, এখান থেকে সরকার এক চুলও নড়বে না। সরকার তখনই নড়বে যদি ওনারা একটি বড় গণ আন্দোলন সৃষ্টি করতে পারেন, যেখানে সরকার তখন বসে একটা ব্যবস্থা। কিন্তু সেই ধরনের কিছু যদি ওরা না করতে পারেন, তাহলে সরকার যেখানে আছেন এক চুলও নড়বেন না, অনড় থাকবেন ওনারা। এবং ওনারা তখন চিন্তা করতে হবে এগুলো শেষ পর্যায়ে। এই কথাবার্তা আমরা বলতে বলতে কিন্তু ইলেকশন এসে যাবে, শেষ পর্যায়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আবার ইলেকশন আসবে কি আসবে না। সেই সিদ্ধান্তটা একদমই তাদের নিজস্ব সিদ্ধান্ত, এটা কঠিন সিদ্ধান্ত। সেটা আমার ব্যক্তিগত কথা আমি বারবার বলেছি যে গত নির্বাচনে ওনারা না এসে ভুল করেছিল, আর প্রথম নির্বাচন মানে 11 পর যে নির্বাচনটা, ওই নির্বাচনে এসে ভুল করছিল। না এসে যদি আওয়ামী লীগের ওয়াক ওভার দিত, তাহলে কিন্তু আওয়ামী লীগ 2 বছর মাথায় একটি নির্বাচন দিত, এবং তাহলে দেশের এই সংকট হতো না। এবং তখন 2টা দলের মধ্যে বেশ সখ্যতা ছিল, 2 দলই জেলের মধ্যে গেছে, এবং তারা একে অপরকে রেঁধে খাওয়া হয়েছে, পত্র যোগাযোগ হয়েছে, সবই হয়েছে। কিন্তু তারপরে নির্বাচনটা না করে যদি ওই 28টাতে 30টা সিট পেল, ওইটা না করে যদি শেষ দিন উনি পল্টনের বক্তৃতা করে ছেড়ে দিল যে আমি সারা দেশ ঘুরলাম, এখন আমি যা হয়ে গেছে তা তো আসলে হয়ে গেছে, সামনের দিকেই তাকাতে হবে। এবং আজকে যে পর্যায়ে আসলে আমাদেরকে শেষ করতে হচ্ছে, আমাদের হাতে সময় নেই, তাতে আসলে আরো আলোচনার অনেকগুলো বিষয় থেকেই যাচ্ছে। আপনি সারা বছর যদি আলোচনা করেন তারপরে কত এই আলোচনাই হবে, কিন্তু এর কোনো সিদ্ধান্ত যেতে পারবে না। আমরা আশা রাখবো সকলের অংশগ্রহণে নির্বাচনটি হবে এবং কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে। আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, থাকবেন একাত্তরে।